দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। ইরান এবং আমেরিকার যুদ্ধ মূলত সব আলোচনার কেন্দ্রে আছে, কিন্তু আমরা যে যুদ্ধ বলছি এটি কি যুদ্ধ না সমঝোতার সময় চলছে এটি স্পষ্ট নয়, কারণ সমঝোতার যে 60 দিন ছিল সেটি গতকালকে শেষ হয়ে গেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এটি বাড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। চুক্তি ভেঙে যাওয়ায় কূটনৈতিক যে স্থবিরতা দেখা দিয়েছে এবং ইরান সম্পূর্ণ একটা আক্রমণাত্মক সামরিক অবস্থানের দিকে যাচ্ছে এমনটা প্রেসিডেন্ট মনে করছেন এবং তিনি এটিও বলছেন তার ট্রুথ সোশ্যালে যে ইরান যুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও মাইল মুক্ত। তবে রয়টার্স বলছে প্রণালীতে জাহাজের চলাচল অত্যন্ত সীমিত এবং এখনো জাহাজ আক্রমণের শিকার হচ্ছে। ট্রাম্প যদিও দাবি করেছেন যে হরমুজ প্রণালীর উপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যুদ্ধ শেষে এটিকে আমেরিকান টেরিটরি হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন তিনি। তবে CNN বলছে হরমুজ প্রণালীর উপর ইরানের একচ্ছত্র প্রভাব ও নিয়ন্ত্রণ এখন অনেকটা কমে গেছে। গত 2 সপ্তাহে 80% বেশি জাহাজ ইরানের বাধা ও হুমকি উপেক্ষা করে আমেরিকান নৌবাহিনীর সুরক্ষায় ওমানি রুট ব্যবহার করছে। তাই প্রশ্ন উঠছে, আদৌ কি প্রশাসনের এই অঞ্চল দখলের কোনো বাস্তবায়ন কিংবা বাস্তবসম্মত পরিকল্পনা আছে, অর্থাৎ ট্রাম্প প্রশাসনের? কারণ গ্রিনল্যান্ড, কানাডা, পানামা ক্যানেল, গাজা এই জাতীয় জায়গাগুলো দখলের মতো প্রস্তাব বিভিন্ন সময় দেয়া হয়েছে এবং এটি কার্যত শেষ পর্যন্ত কোনো ফলাফল দেখা যাচ্ছে না। এদিকে দীর্ঘদিনের মিত্র ওমান এই ইরান যুদ্ধের কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কারণে এবং হরমুজ প্রণালীতে বাণিজ্য চালুর জন্য ইরানের সাথে আলোচনা করায় ট্রাম্প খুবই ক্ষেপেছেন। তিনি গত মে মাসে বলেছিলেন ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সম্প্রতি তিনি যেটা বলছেন যে এই দেশটি বোমা মেরে ধ্বংস করার হুমকি তিনি দিচ্ছেন। যদিও জুন মাসে আমরা স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর বক্তব্যে দেখেছি যে তিনি বলছেন আমেরিকার সঙ্গে ওমানের সম্পর্ক অনেক ভালো এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা তিনি করে যাচ্ছেন, কিন্তু ট্রাম্পের বক্তব্য এবং স্টেট সেক্রেটারির বক্তব্য দুটো আমেরিকার পররাষ্ট্রনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি করেছে। ঠিক এই অবস্থায় আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশি ল সোসাইটি ইউএস এর সাবেক সেক্রেটারি, বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, সেটি হলো প্রেসিডেন্ট বলছেন হরমুজ উন্মুক্ত, হরমুজ মাইন মুক্ত এবং হরমুজ আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে তো হয়ে গেল, আমরা তো জিতেই গেলাম, আর কি চাই? ট্রাম্পের কথা যদি ফেস ভ্যালুতে বিশ্বাস করতে হয় তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে 2020 সালে নির্বাচনে তিনি জয়লাভ করেছেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে পানামা ক্যানেলও আমেরিকার টেরিটরির অন্তর্ভুক্ত হবে। তিনি কানাডা দখল করে নেওয়ার কথা বলেছেন, তিনি গ্রিনল্যান্ড দখল করার কথা বলেছেন, ইনফ্যাক্ট তিনি ভেনেজুয়েলা দখল করার কথাও বলেছেন অনেকবার। সুতরাং ট্রাম্পের এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা প্রেসিডেন্ট যখন কথা বলবে তখন সেই কথাটাকে এরকম একটা তামাশার বস্তুতে পরিণত করে ফেলা, ইট ইজ বিনিথ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। এখানে এটা হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটার কিংবা ট্রুথ সোশ্যাল হ্যান্ডেল থেকে এই ধরনের রিটরিক আসবে, এটা আসলে আশা করা যায় না। এখন বাস্তবিকভাবে যদি আমরা দেখি যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রণের বিষয়টা, আমি এইমাত্র চেক করছিলাম ব্লুমবার্গে তারা একটা স্ট্যাটিস্টিক্স ফলো করে, সেটা হলো যে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে কতগুলা জাহাজ চলাচল করছে এবং এই সংখ্যাটা যখন যুদ্ধ শুরু হয়েছিল তার আগে, অর্থাৎ স্বাভাবিক অবস্থার তুলনায় কিরকম। তো আজকের কথা যদি আমরা চিন্তা করি তাহলে পরে আজকের দিনে হরমুজ প্রণালী দিয়ে যখন স্বাভাবিক জাহাজ চলাচল করত তার থেকে 102টা জাহাজ কম ওই রুট দিয়ে চলেছে। সুতরাং আপনি যদি একটা কবরস্থানের উপরে নিয়ন্ত্রণ চালু করেন তাহলে পরে এটাতে কার কি যায় আসে? শুনশান নীরবতা, সেই নীরবতার মধ্যে আপনি নিজের বিজয় ঘোষণা করলেন কবরস্থানের উপরে, এটাতে হোয়াট গুড ডাজ ইট
মেক, তাই না? সুতরাং ট্রাম্প যে ঘোষণা দিয়েছে যে তিনি হরমুজ প্রণালী দখল করে নেবেন কিংবা হরমুজ প্রণালীকে তিনি ইউএস টেরিটরির অন্তর্ভুক্ত করবেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ হলো যে ইউএন ইউএন সিএলওএস, ইউএন কল যেটাকে বলে, তারা স্পেসিফিক্যালি সমুদ্র সীমার ব্যাপারে, মেরিটাইম রিসোর্সের ব্যাপারে সভরেন্টি জুরিসডিকশন সেটা সংশ্লিষ্ট দেশের উপরেই বর্তায়। অর্থাৎ হরমুজ প্রণালীর যেই অংশটুকু ইরানের মধ্যে পড়েছে এবং যে অংশটুকু ওমানের মধ্যে পড়েছে, সমুদ্র সীমার নিয়ন্ত্রণ তারাই করবে। এখন ডোনাল্ড ট্রাম্প যদি জোর করে ওই জায়গা দখল করতে চান, ঠিক আছে, আমরা কাগজে কলমে কিংবা তর্কের খাতিরে মেনে নিলাম যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর উপরে আমেরিকার নেভাল বেস বসিয়ে সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। যদি আমরা ধরেও নেই যে ইরানের এবং ওমানের কোনো সক্ষমতা নেই এই জাহাজগুলাকে আক্রমণ করার, যদিও তারা আক্রমণ করবে এবং ইতিপূর্বে করেছে এবং এটা কন্টিনিউ করবে এবং দ্যাট মাইট ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার রিজিয়ন। যদি সেটা তারা নাও করে, তাহলে যদি আমরা ধরে নেই যে আমেরিকা এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে এত দূর থেকে গিয়ে হরমুজ প্রণালীর উপরে একটা নেভাল বেস স্থাপন করলো এবং সেটা নিয়ন্ত্রণ করছে, ডাজ দ্যাট নট কাম উইথ এ কস্ট? আমেরিকান ট্যাক্স পেয়ারদের কি এটাতে, তারা কি এই নেভাল শিপ অপারেশন করতে এবং এটার যে লজিস্টিক্স খরচ আছে, অপারেটিং কস্ট আছে, এটা কে বেয়ার করবে? আলটিমেটলি এটা কিন্তু আমেরিকান ট্যাক্স পেয়ারদেরকে বেয়ার করতে হবে এবং সেই দেশগুলোর সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই এদের নিরাপত্তার স্বার্থে আমেরিকা উইল চার্জ দেম অ্যাজ ওয়েল। এবং আপনি যদি হিসাব করেন তাহলে পরে এই রিজন দিয়ে যাওয়ার জন্য ইরান কিংবা ওমান যেই টোলের প্রপোজ করেছিল, এই টোলের খরচ প্রবাবলি সেই দেশগুলার শিপগুলার যদি কম্বাইনও আপনি করেন তার চেয়েও কম হবে আমেরিকান নেভাল বেস অপারেশনাল রাখার। সুতরাং ওই খাজনার চেয়ে বাজনাটাই বেশি হয়ে যাবে। সো ইটস নট সামথিং দ্যাট ইজ রেশনাল। এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে যেটি ঘটছে সেটি তো আমরা দেখেছি যে 250 দিনের মতো তারা সমুদ্রে ভাসমান থাকার পরে জাহাজের ভিতরেই সৈন্যদের মনোবল ভেঙে পড়া, কয়েকজন ছাপিয়ে পড়া, আত্মহত্যার চেষ্টা করা, এই ধরনের বিষয়গুলো তখন হয়তো আরো বেশি বেশি ঘটতে পারে আশঙ্কা আছে। কিন্তু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেই কথাটি দিয়ে আপনি শুরু করেছেন, অর্থাৎ প্রেসিডেন্টের মুখের কথা। নিঃসন্দেহে কেউ না কেউ তো আছেন যারা এই কথাগুলো বিশ্বাস করেন। যদি কেউই না করতেন তাহলে কি তিনি দিনের পর দিন এগুলো বলে যেতেন? নিঃসন্দেহে কোনো না কোনো একটা গোষ্ঠী আছে, কোনো না কোনো একটা দল আছে, কোনো না কোনো একটি সম্প্রদায় আছে যারা এই ধরনের কথায় উজ্জীবিত হয়, খুশি হয়, আত্মতৃপ্তি বোধ করে। তারা আসলে কারা বলে আপনার কাছে ধারণা? এই অংশটা খুব বেশি না, মানে বিষয়টা হয়েছে কি যে ট্রাম্পের একটা কাল্ট আছে, মেগা কাল্ট যেটাকে আমরা বলি। কিন্তু আপনি যদি এই মেগা কাল্টেরও যদি মূল যেই ফিলসফি আমেরিকা ফার্স্ট, বিদেশ নিয়ে তাদের মাথা ঘামানোর কথা না, সো তাদের কথা মানে এদের মধ্যেও এই মেগা কাল্টের মধ্যেও যারা নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করেন, তারা কিন্তু লাইক আপনার স্টিভ ব্যাননের কথা বলেন, তিনি কিন্তু এখনো ডোনাল্ড ট্রাম্পের একজন মানে অ্যাডভাইজার বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের একজন বংশীবাদক বলতে পারেন, মাস্টার মাইন্ড যাই বলেন, বাট তিনি কিন্তু এই ধরনের মানে আপনার ফরেন ওয়ার, এই ওয়ারগুলা যে আমাদের ইন্টারনাল অর্থনীতির ক্ষতি করছে, এই ব্যাপারে কিন্তু তাদের আপত্তি আছে। সুতরাং এই ইরান ওয়ারটা শুধুমাত্র আমেরিকার যারা জায়নিস্ট, ইভেঞ্জেলিক্যাল জায়নিস্ট যারা আছে তাদেরকে ছাড়া, ইভেন মেগা বেইজের মধ্যেও যারা একটু চিন্তা করে, একেবারেই যারা মানে আপনার অশিক্ষিত, অর্ধশিক্ষিত, তাদের কথা আলাদা, তারা ডোনাল্ড ট্রাম্প যাই করবেন সেটাকে বাহবা দেবে। সো এরা আসলে ম্যাটার করে না সেভাবে। কিন্তু মূলত রিপাবলিকান পার্টির মধ্যে ইভেঞ্জেলিক্যাল জায়নিস্ট যেই অংশটুকু আছে তারা এই যুদ্ধকে প্রমোট করছে এবং ইসরায়েলের স্বার্থ, আমেরিকার স্বার্থের আগে ইসরায়েলের স্বার্থটা দেখা, এই বিষয়টাকে প্রমোট করছে। সো আপনার প্রশ্নের উত্তর হলো যে তারা মানে দে আর দ্য ওয়ান হু আর এনেবলিং ডোনাল্ড ট্রাম্প টু ডু দিস। ওকে, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু শুনি। সিএনএন এর রিপোর্টটি দেখছিলাম যে 80% বেশি জাহাজ এখন আমেরিকান নৌবাহিনীর সুরক্ষায় তারা ওমানি রুট ব্যবহার করে চলাচল করছে। হরমুজের কথা বলছিলাম। আমরা জানি যে আগের তুলনায় হরমুজে জাহাজ চলাচল অনেক বেশি কমে গেছে, অনেক বেশি নিয়ন্ত্রণ সেখানে ইরান প্রতিষ্ঠা করেছে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি এই বিষয়টি চলতেই থাকে, যেহেতু এখন কোনো আলোচনা নেই, তাই হরমুজ প্রণালী খোলারও কোনো সুযোগ এখন আমরা আপাতত পাচ্ছি না,
তেলের দাম কোথায় গিয়ে পৌঁছেছে সেটিও আপনি জানেন। মানে এই সমস্যাটা কিংবা এই জটিলতাটা বিশ্ব কতদিন আসলে সামাল দেবে? আমেরিকার কথাই বলুন, ইরানের কথাই বলেন, অন্য যাদের তেলবাহী জাহাজ সেখান দিয়ে চলাচল করে তাদের কথাই বলুন, মানে কোথায় গিয়ে দাঁড়াবে? হরমুজ নিয়ে এখন ইরান যে খেলাটা খেলছে এটা তারা কতদিন খেলতে পারবে? ধন্যবাদ জুয়েল ভাই, খুবই প্র্যাগম্যাটিক একটা কোয়েশ্চেন। আসলে যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ আসলে কোথায় শেষ হয় এটা বলা আসলে খুবই দুষ্কর এবং এটা কঠিন একটা কাজ, কারণ এটা অনেক কিছু এখানে রোল প্লে করে তো, এবং অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেকগুলো কন্টিনজেন্সি থাকে। তো এগুলোকে সবকিছু আন্ডারস্ট্যান্ড না করে, যে সঙ্গে আমাদের প্রেসিডেন্টও সেই বিষয়টাকে আন্দাজ করতে পারেন বলে আমার কাছে মনে হয় না। যেমন তিনি 2-4 সপ্তাহের জন্য যুদ্ধ শুরু করেছেন, সেই যুদ্ধ এখন চলে গেছে 6 মাসের মাথায়। ইভেন আজকে কিন্তু ইরান ভিক্টরি ক্লেম করেছে। ইরান বলেছে যে তাদেরই এটা ভিক্টরি, যেহেতু 6 মাস ধরে তারা যুদ্ধ করছে। তো এখন কথা হচ্ছে যে এই যুদ্ধ শেষ হবে কবে, এটা খুবই তো বলা কঠিন। ইন দ্য সেম ওয়ে আমরা যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দেখি, এই যুদ্ধটা কিন্তু কতদিন চলবে এটা আমরা বলতে পারি না। তবে রিসেন্ট কিছু সার্ভে, রয়টার্স এর যে সার্ভে গুলো, ইপসোপলের যে সার্ভে গুলো আপনি হয়তো দেখে থাকবেন, সেখানে বলা হচ্ছে ইভেন কি রিপাবলিকানরাও পর্যন্ত বিশ্বাস করে, হাফ অফ দি রিপাবলিকান, এই যুদ্ধটা চলতে থাকবে আরো আনলিমিটেড টাইম। এবং আমাদের আমেরিকানরা 80% আমেরিকান বিশ্বাস করে যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এখনো পর্যন্ত 80% মানুষ বিশ্বাস করছে এই দেশে যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এখন দীর্ঘস্থায়ী কবে কোথায় শেষ হবে এটা বলা খুবই মুশকিল। এটা তো আসলে একটা নেভার এন্ডিং ওয়ার। এই ধরনের যুদ্ধে আপনি দেখবেন ঐতিহাসিকভাবে, আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, বা অন্যান্য ইরাক যুদ্ধগুলো বা সিরিয়ার যুদ্ধ যদি দেখেন, এটা কিন্তু কেউ ফাইনাইটলি বলতে পারে না যে এই যুদ্ধটা আসলে কবে শেষ হবে, কারণ এখানে একটা লেভারেজ ক্রিয়েট করা হয়। অর্থাৎ কে কত বেশি শক্তি প্রদর্শন করছে, কে কত বেশি একে অপরকে দুর্বল করছে, তার উপরে ডিপেন্ড করে যে আসলে কে দুর্বল হলো সেটা। কিন্তু যুদ্ধ একবারে শেষ যে হয়ে যাবে, যেমন ভার্সাই চুক্তি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মানে যখন হিটলার পরাজিত হলো, তখন যে চুক্তির মাধ্যমে জার্মানিকে যে নতজানু করা হলো, সেই ধরনের কিছু এখানে হওয়ার মতো সম্ভাবনা আমরা দেখি না। তবে হ্যাঁ, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রতিদিন যেসব তথ্য আমাদের সামনে আসবে, এই তথ্যের উপর ভিত্তিতে করে আমরা প্রতিদিনকার একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে পারি। সোফার আমরা এই মুহূর্তে অ্যাসেস করতে পারি যে এই যুদ্ধ এখনই শেষ হয়নি, যে কেউ ভিক্টরি ক্লেম করতে পারবে না, এবং এই যুদ্ধ কতদিন চলবে এটা সবার কাছে আনসার্টেন। তবে আমরা যেটা বলতে পারি যে ড্যামেজ গুলো কি পরিমাণে হয়েছে, এবং এই যুদ্ধ আসলে কার কার যুদ্ধ। আপনি দেখেন, এটা শুধুমাত্র ইরানের কিন্তু এক্সিস্টেন্সের একটা যুদ্ধ না, এটা কিন্তু একটা রাশিয়া কিংবা চায়নারও কিন্তু একটা প্রক্সি ওয়ারের মতো। যেমন দেন সাউথ আমেরিকা থেকে চায়না আপনার ভেনিজুয়েলা থেকে তেল নিত, চায়নাকে ওখান থেকে মানে ওইভাবে তেল নেওয়া থেকে বঞ্চিত করা হলো। এখন তারা অর্থ দিয়ে ভালো দামে, ইন্টারন্যাশনাল দামে তারা তেল কিনছে। অর্থাৎ আমেরিকা বলেছিল সেই সময় যে সাউথ আমেরিকাটা কখনো অন্য কোনো পরাশক্তি এসে কন্ট্রোল করুক বা ডোমিনেট করুক, এটা আমেরিকা কোনো সহ্য করবে না। এট দ্য সেম ওয়ে এশিয়া যদি আমেরিকা কন্ট্রোল করতে যায় বা ডোমিনেট করতে যায়, রাশিয়া এবং চায়না কি সেটা সহ্য করবে কিনা? অবশ্যই করবে না। যার ফলে রাশিয়া চায়না বিভিন্ন ভাবে শুধু গোলা বালুর রসদ দিয়ে না, লজিস্টিক্যাল সাপোর্ট অনেক কিছু দিয়ে কিন্তু ওখানে একটা প্রক্সি ওয়ার তৈরি করেছে। এখন এটা কিন্তু একটা পরাশক্তি যুদ্ধে পরিণত হয়েছে। ইউক্রেন একটা যুদ্ধ, ওইখানে একটা যুদ্ধ, সব মিলিয়ে এখন আমরা একটা ম্যাসআপের মধ্যে আছি। এখান থেকে আমরা কবে বের হতে পারবো, কবে আমরা বলতে পারবো যে এই যুদ্ধ শেষ হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং এই যুদ্ধের কারণে কিন্তু সারা পৃথিবী সাফার করছে। আপনি সাফার করছেন, আমি সাফার করছি, আমেরিকানরা সাফার করছে, বাংলাদেশিরা বাংলাদেশে সাফার করছে। ওখানেও তেল গ্যাসের দেখেন সংকটের কারণে বিদ্যুৎ ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ওইখানে একটা ত্রায়তারি অবস্থা তৈরি হয়েছে। এটা কিন্তু সারা বিশ্বের অবস্থা। রিপাবলিকানরা কিন্তু ব্লেম করছে যে একজন 1% এর কারণে এই ঘটনাগুলো ঘটছে। একজন ব্যক্তিকে তারা রিপাবলিকানরাও ব্লেম করছে যে তিনি তার সিদ্ধান্তের কারণে এই ম্যাচআপের মধ্যে আমরা ঢুকেছি, এবং আমরা এখন জানি না এই ম্যাচআপ থেকে কখন বের হবো। জি। সুতরাং আমরা এখন প্রেডিক্ট করতে পারবো না, তবে আমরা হোপ করতে পারি। We always hope the best. Let's see, the war soon is finished, the better the wall will feel. কিন্তু ইরানের অ্যাপ্রোচটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা শুরুতে দেখছিলাম যে ইরান হামলা হলে সেটির পাল্টা হিসেবে হরমুজকে ব্যবহার করছিল, কিন্তু এই মুহূর্তে ইরান একেবারেই যুদ্ধংদেহী একটা মোড়ে আছে, এবং এখন তো সাম্প্রতিক গত কয়েকদিন ধরে হামলার কোনো বিষয় নেই, কিন্তু ইরান ন্যূনতম ছাড় দিতে এখন আর রাজি নয়। তারা হরমুজটা বলছে যতদিন পর্যন্ত সেটেল না হয় বিষয়টি, হরমুজ আমরা আটকে রাখবো। অর্থাৎ ইরান এখন নিজেই কি চালকের ভূমিকায় চলে গেল এই যুদ্ধে? সেটা ড্রাইভ করছে, কারণ আমরা তো যুদ্ধ 4 সপ্তাহ 5 সপ্তাহ শেষ করতে চেয়েছিলাম, সেই যুদ্ধ 6 মাসের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের যে অর্থনৈতিক ড্যামেজ হয়েছে, সারা পৃথিবীতে আমাদের রিলেশনশিপে যে ড্যামেজ হয়েছে, মধ্যপ্রাচ্যে আমাদের দেখেন, মধ্যপ্রাচ্যে কিন্তু ইন দ্য হিস্ট্রি আমাদের সিকিউরিটি ওখানে এখন নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছে। এসএসআর আব্রাহাম লিঙ্কন, সেখানে আপনি সোলজারদের কথা বলছিলেন, ওটা
ইনজুর হয়েছে ওটাকে ফিরিয়ে আনা হয়েছে। এবং দেখেন আমাদের মধ্যপ্রাচ্যে যে আমাদের ডোমিনেন্স, এই ডোমিনেন্সটা কমে যাচ্ছে। এখন টার্কি, সৌদি আরবিয়া, পাকিস্তান এরা নিজেদের মধ্যে সামরিক চুক্তি বা সামরিক প্যাক তৈরি করছে, যেখানে আমাদের উপর তাদের ডিপেন্ডেন্সি কমছে। নট অনলি দ্যাট, আমাদের বিভিন্ন অনেকগুলো বেসকে ধ্বংস করা হয়েছে। ওইসব গাফ কান্ট্রিজ গুলোর মধ্যে অনেক বেস থেকে আমরা সৈন্য প্রত্যাহার করে নিচ্ছি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমরা এখানে দুর্বল হচ্ছি এবং আমাদের ইনসিকিউরিটি ওখানে বেড়ে গেছে। এখন আমাদের লোকদেরই ইনসিকিউরিটি ওখানে বেড়ে গেছে। তো এমন তো অবস্থায় ইরান তো নিজেকে ভিক্টরি ক্লেম করবে। ইরান তো মনে করবে যে আমার লেভারেজটা এখন বেশি, আমার আপার হ্যান্ডটা এখন ইরান সেটাই মনে করে। কারণ ইরান হচ্ছে, দেখেন আপনি যদি হিস্ট্রি দেখেন, থাউজেন্ডস এন্ড ইয়ার্স, লাইক 3-4,000 ইয়ার্স, ইরানদেরকে কিন্তু কখনো কেউ দখল করে কিন্তু তাদেরকে নতজানু করতে পারেনি। তারা কিন্তু ফাইট করেছে। দেখেন তাদের নেতাকে আমরা মেরেছি, নতুন নেতা তৈরি হয়েছে। তাদেরকে আমরা তাদের মিসাইল ব্যবস্থা স্থাপনা ধ্বংস করে দিয়েছি, তারা নতুন ভাবে সেটাকে রিবিল্ড করেছে। সুতরাং তারা তো আসলে মানে পরাজিত হওয়ার জাতি না। তাদের মানসিক শক্তি, তাদের ঐক্যবদ্ধতা এত বড় একটা স্পিরিট তৈরি করেছে যে তারা ওইখানে মানে এই সব কিছুতে তারা আসলে কেয়ার করে না এবং এটাকে তারা পরাজয় মেনে নেয় না। বরং এর চেয়েও তারা মনে করে আমরা যদি আমেরিকার মতো পরাশক্তিকে কিছু সময়ের জন্য যদি হয়, 6 মাস সময়ের জন্য, যে তাকে আমরা হোল্ড করে রাখতে পেরেছি, আমাদের সাথে যুদ্ধ করতে করতে তারা যে এক্সস্টেড হয়ে গেছে, তাদের সোলজাররা এখন নিজেদের মধ্যে কিছু নিউজ আমরা দেখছি, সোলজাররা হিউজলি মানসিক ট্রমার মধ্যে ভুগতেছে। ইভেন কি সুইসাইড করার মতো ঘটনা ঘটছে, ইভেন কি সোলজারদের মধ্যে একে অপরকে হত্যা করার মতো ঘটনা ঘটছে। এবং আমাদেরও তো যথেষ্ট ড্যামেজ হয়েছে। আমেরিকান পরাশক্তিকে পৃথিবী কেউ চ্যালেঞ্জ করতে পারবে না বলে আমাদের প্রেসিডেন্ট বলেছিল, সেই পরাশক্তিকে 6 মাস ধরে যুদ্ধক্ষেত্রে ধরে রাখা এবং এই পরাশক্তি কোনো রেজাল্ট না নিয়ে আসা এবং হরমুজ স্টিল ইরানের মনে করেন নিয়ন্ত্রণে থাকা, সেদিক দিয়ে আমরা নিরাপদে এখনো পার হতে পারছি না। কিন্তু 20 মিলিয়ন ব্যারেল তেল কিন্তু আমরা এখনো পাস করতে পারছি না। তো এমন তো অবস্থা, ইরান যেটা পেয়েছে সেটাতে তো ইরান একটু পুলকিত বোধ করতেই পারে। ওকে, ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনার কাছে শুনি, সেটা হলো আমাদের পরীক্ষিত মিত্র যারা আছে তাদেরকে আমরা চিনি, আমাদের পরীক্ষিত শত্রু যারা আছে তাদেরকে আমরা চিনি। আমরা উত্তর কোরিয়া, রাশিয়া, তাদের ব্যাপারে নমনীয়তা দেখাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে প্রশংসা করছি। উল্টো আমাদের বন্ধু যারা কানাডা, তাদের সাথে 50% ট্যারিফ, কদিন পর পরেই কোনো না কোনো একটা ইস্যুতে 51 স্টেট, এ ধরনের বিষয়গুলো তোলা হচ্ছে। এখন ওমান যুক্ত হয়েছে। ওমানকে আমরা একবার বলছি ধ্বংস করে দেব, আরেকবার বলছি বোমা মেরে উড়িয়ে দেব। মানে ওমানের সাথে হঠাৎ করে এত ক্ষোভ, এত রাগ কেন? এবং এটি কি আসলেই ক্ষোভ রাগ নাকি বাস্তবায়নও হতে পারে? আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেটা দেখি যে মানে স্টিক অ্যান্ড ক্যারট অ্যাপ্রোচ তিনি ফলো করেন। আপনারা দেখবেন যে তিনি ইনসিস্ট করছেন যে কিম জং উং এর সাথে তিনি একটা বৈঠক করবেন এই বছরেই, নট দক্ষিণ কোরিয়ার। আপনি যেটা বললেন যে শত্রুদের সাথে নমনীয় আর বন্ধুদের সাথে, মিত্রদের সাথে সৌজন্যমূলক, আমি এটাকে বলবো যে আচরণ কানাডার সাথে আমরা দেখছি। ইভেন মিডল ইস্টের দেশগুলোতেও আমরা দেখেছি যে যখন ইরান বেসগুলোর উপরে আক্রমণ করছিল, তখন কিন্তু আমেরিকার যে ডিফেন্স সিস্টেম, এরিয়াল ডিফেন্স সিস্টেম, সেটার কিন্তু একটা এটার গভীরতা কিন্তু পরীক্ষা করা গেছে যে তারা সবগুলো একসাথে সামাল দিতে পারবে না। সো দে চোজ ইসরায়েল ওভার আরব স্টেটস। সো এখানেও আমরা ওমানের সাথে যে বিষয়টা, সেটা তো খুবই পরিষ্কার যে এতদিন পর্যন্ত হরমুজ প্রণালী, যেখান দিয়ে জাহাজ যদি প্যাস না করে, তাদেরকে পুরা সেই কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ দিয়ে পাস করতে হবে, যেটাতে তাদের অলমোস্ট 3-4 গুণ জ্বালানি খরচ বেশি লেগে যাবে, 1 সপ্তাহের মতো বেশি লিড টাইম তাদের লাগবে। সো সেটা অ্যাভয়েড করছিল এতদিন মোটামুটি বিনা পয়সায়। এই যুদ্ধে থ্যাঙ্কস টু ডোনাল্ড ট্রাম্প, ইট গেভ অ্যান আইডিয়া যে ইরান এবং ওমান এই হরমুজ প্রণালীর দিয়ে যে জাহাজগুলো পাস করবে তাদের উপরে একটা টোল আদায় করবে, যে টোল আদায়টা অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। এটা আমার পছন্দ নাও হতে পারে। আমরা যখন নর্থ ক্যারোলাইনা থেকে ভার্জিনিয়া পর্যন্ত যাই, আমার 1 পয়সাও টোল দেওয়া লাগে না। কিন্তু ভার্জিনিয়া থেকে যখনই আমি আরো নর্থের দিকে যাই, প্রত্যেকটা ব্রিজে আমাকে টোল দিতে হয়। ম্যারিল্যান্ডে একটা ব্রিজের উপরে অলমোস্ট $22 টোল দিতে হয়। তারপরে আপনাদের হল্যান্ড টানেল নিউ ইয়র্কে ঢুকতে গেলে তো মানে মোটামুটি মানে যাওয়া আসা করার পরে আল্লাহ করতে হয় যে কত টোল গেল। স্ট্যাটেন আইল্যান্ডে ঢুকতে অলমোস্ট $40-50 টোল দেওয়া লাগে, তাই না? সো এই টোলের এই কনসেপ্টটা কিন্তু মধ্যপ্রাচ্যে ছিল না। এই আইডিয়াটা তাদের কাছে কিন্তু এই যুদ্ধের কারণেই গিয়েছে, যুদ্ধের ক্ষতি থেকে পুষিয়ে নেওয়ার জন্য। এবং হিসাব করে দেখা গিয়েছে যে যেই পরিমাণ জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করবে,
মানে ইরানের ইভেন তেল বিক্রি না করলেও চলবে, এই রেভিনিউ দিয়ে তারা তাদের মানে বাজেটের সমপরিমাণ, মানে বাজেটের ক্যাপাসিটি দ্বিগুণ করে ফেলতে পারে, এবং ওমানও এটা করতে পারে। সে কারণে ওমান নিজের অর্থনৈতিক স্বার্থেই এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং টোলের ব্যাপারে কিছুটা আগ্রহ প্রকাশ করেছে ইরানের সাথে। অ্যাপারেন্টলি দ্যাট প্রবাবলি ইজ সামথিং দ্যাট ডোনাল্ড ট্রাম্প ডিডন্ট লাইক। ডোনাল্ড ট্রাম্প সেখানে একচ্ছত্র কন্ট্রোল চান, এবং আমি যেটা আগে বলছিলাম যে কন্ট্রোল করতে গিয়ে তার ট্যাক্স পেয়ারদের যে পয়সা খরচ করাতে হবে, এটা তার মাথার মধ্যে নেই। এই খরচ হয়তো টোল, যে তার আমেরিকান জাহাজগুলা ওখান থেকে গেলে টোল দিতে যে খরচ হবে তার চেয়ে অনেক বেশি। কিন্তু এখানে নিজের কি বলা যায় যে ইগো, নিজের কন্ট্রোল, এগুলা অর্থনীতির থেকে যদি বেশি প্রাধান্য পায় তখন ইট বিকামস এ প্রবলেম। সো এসব কারণেই এই যুদ্ধের পরে উই উইল কাম টু এ নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে আমেরিকার যে নৈতিক শক্তিটা ছিল, আমরা যেটাকে মোরাল হাই গ্রাউন্ড বলি, সেটা উইল বি ডেফিনেটলি শ্যাটার্ড। এবং আমেরিকার সাথে বন্ধুত্ব করে আরব দেশগুলার কতটা লাভ হচ্ছে, কতটা ক্ষতি হচ্ছে, এটা কিন্তু নতুন করে হিসাব করা হবে। এবং এই 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 হিসাব নিকাশের ফলে একটা নতুন পররাষ্ট্র নীতি এবং নতুন একটা দিগন্তের উন্মোচন ঘটবে। এই যুদ্ধে আমরা ডেফিনেটলি স্বীকার করি আর নাই করি, ইরানের ইনফ্রাস্ট্রাকচারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের প্রচুর পরিমাণ নেতৃস্থানীয় লোকজন মারা গিয়েছে, সামরিক লোকজন মারা গিয়েছে। কিন্তু এটার ইট ওয়াজ দ্য প্রাইস দ্যাট ইরান পেইড। ইরান একটা কিন্তু মহাশক্তিধর শক্তিতে পরিণত হয়েছে, যে একটা সুপার পাওয়ারের সাথে মাহমুদ ভাই যেটা বললেন যে 6 মাস যুদ্ধে টিকে থাকা, ইট ইটসেলফ ইজ এ ভিক্টরি ফর ইরান। সুতরাং মানে এই যুদ্ধে আলটিমেটলি আমরা দেখছি যে ইরানকে অনেক বেশি এম্পাওয়ার করে দিল আমেরিকা ইরানের ক্ষতি করার চেয়ে। ওকে, কিন্তু মানে ওমানের বিষয়টা আরেকটু বুঝি আপনার কাছে। সেটা হলো, ওমান তো বন্ধু, এখন আমরা হুমকি দিচ্ছি, সেটা কি বাস্তবসম্মত হুমকি দিচ্ছি, নাকি মানে ওমান কতটা রিল্যাক্স থাকার সুযোগ আছে যে না কিছু তো করবে না, এমনি বলছে আর কি? না, এখন মানে ডোনাল্ড ট্রাম্প, এটা তো অলমোস্ট ওই যে পাগলকে শাকো নাড়ানোর মতো অবস্থা, যে ডোনাল্ড ট্রাম্প তো পারলে কানাডা দখল করে নেয়, পারলে সবকিছু পুরো দুনিয়াটাই দখল করে নেয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু আছে বলে আমার তো মনে হয় না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে এরকম একটা আনস্টেবল স্টেট অফ মানে মানে একটা নিউক্লিয়ার ফুটবলের কাস্টোডিয়ানকে খেপানো কতটা যুক্তিযুক্ত, এটারও একটা বিষয়। কিন্তু বিষয়টা হয়েছে যে এখানে ওমান কিন্তু ইরানের সাথে কোন রকম যোগসাজশ করে আমেরিকার শিপ অ্যাটাক করছে এটা না। ইরান সিম্পলি ইজ লুকিং ইনটু ইটস সেলফ ইন্টারেস্ট। সেটা হলো যে হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইরানের উপরে থাকে এবং এখানে যদি কোনো ধরনের টোলের ব্যবস্থা হয়, ওমানের ইকোনমি উইল বেনিফিট ফ্রম দ্যাট। সো বেসিক্যালি এই জায়গা থেকে ওমানকে বিরত রাখার জন্যই ডোনাল্ড ট্রাম্প হুমকি ধামকি দিচ্ছেন। সো ইউ নেভার নো, ওমান তো খুব দুর্বল একটা রাষ্ট্র, হয়তো আর এগোবে না, মানে এই চুক্তিটার বিষয়ে আগাবে না। যদি ইগনোর করে, ওমানের মতো দেশ যদি ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ইগনোর করে, ইটস এ ব্যাড নিউজ ফর ইউনাইটেড স্টেটস। তবে মনে হচ্ছে যে ওমান এটাকে আমলে নিয়ে হয়তো আরেকটু আগাবে না। আগে যেমন একটা চুক্তির খসড়া হয়ে গিয়েছিল, চূড়ান্ত হয়ে যাওয়ার বিষয় ছিল, টাইম উইল টেল। আমি এখনো মনে করি যে ওমান উইল অ্যাক্ট ইন ইটস সেলফ ইন্টারেস্ট। আমেরিকার হুমকি ধামকি তে হয়তো গা না লাগাতেও পারে, কারণ আমেরিকা তো দুনিয়ার সব দেশকে বোমা মারতে পারবে না এট দ্য সেম টাইম। সো টাইম উইল টেল। বাট আমার কাছে মনে হয় যে বেটিং ম্যান, আমি যদিও বেটিং করি না, বাট ইফ আই ওয়ার এ বেটিং ম্যান, আমি একটু আগে দেখছিলাম যে কালশি এবং পলি মার্কেটে ওমানে বোম ফেলবে কিনা এটা নিয়ে অলরেডি বেটিং শুরু হয়ে গিয়েছে। সো ইফ আই ওয়ার এ বেটিং ম্যান, মানে কোন পক্ষে বেশি আছে সেটা একটু জেনে নিই আপনার কাছ থেকে। ধরবো না যে ওমান ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিতে ভয় পেয়ে যাবে। জি, মানে কোন পক্ষে বেশি আছে আপনার কালশি প্রেডিকশন মার্কেট কিংবা অন্যগুলোতে? ফেলবে না ফেলবে না? কোনো বোমা মারবে না, এটার প্রেডিকশনটাই বেশি। বাট ওকে, মানে দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং অফ ক্যাপিটালিজম, যে মানুষের মিজারি নিয়েও সাম পিপল আর মেকিং মানি। এবং বিজনেস
হ্যাঁ, ইটস এ বিজনেস। এবং একটা বিকল্প হতে পারে যে ওমান তো মধ্যস্থতা করতে এসেছিল, এখন হয়তো ওমান এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য তৃতীয় আরেকটা পক্ষ এসে শেষ পর্যন্ত ওই জিনিসটাই হয়তো হবে। জি বিষয়টা জি জি এরকম হবে, মধ্যস্থতাকারীর সঙ্গে মধ্যস্থতা করার জন্য আরেকটা পক্ষকে আমন্ত্রণ জানানো হতে পারে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু শুনি, সেটি হলো আপনি একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে ওয়ান পার্সন ভাগ্য নির্ধারণ করবে, 1% ব্যাপারে রিপাবলিকানদের অনেকের এখন ভ্রু কুচকাচ্ছে। তারা অনেকেই হয়তো এতদিন মুখ বুজেছিলেন, এখন কথা বলতে শুরু করেছেন। সামনে মধ্যবর্তী নির্বাচন, খুব বেশি দিন সময় নেই। রিপাবলিকানরা কতটা এই ঝড়, এই ধাক্কা, এই বিপর্যয় সামাল দিতে পারবেন? যারা কথা বলছেন তারা কি নিজের স্বার্থে বলছেন, নাকি অনেক আগে থেকে বলা দরকার ছিল, এখন সময় সুযোগ বুঝে বলছেন? ধন্যবাদ। রিপাবলিকানদের এখন মুখ খুলতেই হবে এবং তারা মুখ খুলছে। মেগা সাপোর্টাররা মুখ খুলছে এবং মেগা সাপোর্টার যে রিপাবলিকান পার্টি যে ইয়ে আছে তারাও কিন্তু মুখ খুলছেন। দেখেন, শুধু রিপাবলিকানরা তারা কিন্তু ঐতিহাসিক একটা পার্টি এবং আপনি খেয়াল করেন যে এই দেশে কিন্তু অনেক ভালো ভালো কাজ, এই যে OP1, DB1, ডিবি এসব কিন্তু রিপাবলিকানদের মাধ্যমে কিন্তু এসেছিল। রিপাবলিকানদের কিন্তু খুব ভালো একটা দল ছিল, বাট ইন রিসেন্ট টাইম আফটার দ্যাট 1% কেম ইনটু দ্য পাওয়ার এন্ড দিস ম্যান ডাইরেক্টিং quite different way. Not only that, এর আগেও আপনি দেখেছেন রিপাবলিকান পার্টি একটা টি পার্টি নামে আরেকটা শাখা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করছিল, তাই না? সেখান থেকে আমরা যদি এসকেপ হয়েছি, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন এক ব্যক্তি, তিনি, তাকে সবাই ভয় পান, কারণ তিনি হুমকি দেন। তার বড় বড় ল ফার্ম আছে, আপনি যদি তার লিগাল ব্যাটেল গুলো দেখেন, যখন তিনি নিউ ইয়র্কে ছিলেন তখন বড় বড় কোম্পানিগুলো কনস্ট্রাকশনের কাজ যখন উনি করতেন, তখন ওয়ার্কার্সরা কিন্তু অ্যালায়েন্স করতো, ওয়ার্কার্স ইউনিয়নরা কিন্তু তার বিরুদ্ধে যেত। কিন্তু তার বিরুদ্ধে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যিনি ভেবে উনি লিগাল ব্যাটেল করতেন, তার হায়ার করা যেসব স্ট্রং অ্যাটর্নি, এতে কিন্তু বারবার উনি জয় হয়েছেন এবং উনি সবসময় কিন্তু হুমকি দামকি দেন। উনি কিন্তু এটা ধরনের স্ট্র্যাটেজি, যার ফলে হচ্ছে অনেক মানুষ এটাতে ভয় পায়। কারণ হচ্ছে যে লোকটা দুর্বল, হ্যাঁ, সেই লোকটা তো ভয় পাবেই। উনি সেলিব্রিটিদের পর্যন্ত আপনি হুমকি ধামকি দিয়েছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এখন কথা হচ্ছে যে হুমকি ধামকিতে কাজ হয়, কিন্তু এই কাজটা রিয়েল এস্টেটে হতে পারে, কনস্ট্রাকশনে হতে পারে, এটা আপনার নিজস্ব স্টেট বা কিংডমের মধ্যে হতে পারে। কিন্তু যখন আপনি আমেরিকাকে চালাচ্ছেন, আমেরিকা ইজ নট এ কান্ট্রি, ইটস এ কনসেপ্ট। The principle that America upholds through the Constitution, that we are the people and we are of the people, by the people and for the people, and the principle and ideas that we deliver through the United Nations and different organizations of the world, that সারা পৃথিবীতে দেখেন, এই যে 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কিন্তু আমরাই তৈরি করেছিলাম, এবং সারা পৃথিবীকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা, যাতে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধকে ফেস না করি, সবাই যেন আমরা একটা ওয়াল অর্ডারের মধ্যে থাকি, যেখানে সবাই ইকুয়াল বোধ করবে, ছোট বড় রাষ্ট্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তা আমরা একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে দিব। কিন্তু সেই জায়গা থেকে আমেরিকাকে কমপ্লিটলি অন্য একটা দিকে নিয়ে যাওয়া এবং সারা পৃথিবীকে এখন ভালনারেবল করে রেখেছি আমরা। অর্থাৎ এখন আমাদেরকে কেউ ট্রাস্টও করে না। এই যে আপনি ওমানের কথা বললেন, দেখেন ওমান আমাদের 192 বছর ধরে তারা আমাদের বন্ধু। 1833 সালে ওমানের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, তখন থেকে তারা আমাদের বন্ধু। তাদের সামরিক চুক্তি তাদের সাথে আমাদের এমন যে আমাদের সামরিক সরঞ্জাম তাদের ঘাঁটিতে যেতে পারে, তাদের মিলিটারি বেস গুলোকে আমরা ইন্সপেক্ট করতে পারি। ওমান আমাদের একটা খুব ভালো বন্ধু, সেই বন্ধুকেও আমরা এখন বম্বিং করতে যাচ্ছি। এর মানে কি, আমাদের কাছে আসলে কোনো শত্রু নেই, কোনো মিত্র নেই, কোনো বন্ধু নেই। অর্থাৎ আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। আপনি আমার ইন্টারেস্টের সাথে একমত, আপনি তাহলে আমার বন্ধু। আপনি আমার ইন্টারেস্টের সাথে একমত না, আপনি কানাডা হন বা আপনি গ্রিনল্যান্ড হন, আপনাকে আমি দখল করে নিবো, আপনি আমার বন্ধু না। এটা খুব একটা ভয়ঙ্কর কনসেপ্ট। এই কনসেপ্টের উপরে কিন্তু আমেরিকা কখনো ছিল না। আমেরিকা এমন একটা দেশ যেখানে নিরাপত্তার জন্য সব দেশগুলো আসতো, এসে আমেরিকার কাছে হেল্প চাইতো, যে আপনি আমাকে, ছোট দেশ, আমাকে পার্শ্ববর্তী বড় একটা দেশ অত্যাচার করতেছে, আপনি আমাকে সেভ করেন। ইউক্রেন মতো দেশ আমাদের কাছে আসতো অনেক। এই যে কুয়েত, ইরাক যখন দখল করেছিল, কুয়েতের মতো দেশকে আমরা হেল্প করেছি, যার ফলে কুয়েত একটা ইরাক থেকে তারা মুক্ত হয়েছে। এরকম অনেক দেশকে পৃথিবীতে, তাইওয়ানের মতো একটা ছোট্ট দেশ যে চীন যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে গ্রাস করতে পারে, শুধু আমাদের উপস্থিতির কারণে, আমাদের আন্তর্জাতিক প্রোটেকশনের কারণে কিন্তু চীন তাকে গ্রাস করছে না। আমরা সেই দেশ ছিলাম। সেই দেশ থেকে যখন আপনি আস্তে আস্তে শুধুমাত্র 1% কান্ট্রি বা অনলি ওয়ান কান্ট্রিতে নিয়ে যাবেন, তখন তো সারা পৃথিবী আমাদের উপর বিশ্বাস হারাবে। ইভেন কি আপনার দলও এখনো পর্যন্ত আপনার উপর বিশ্বাস হারাচ্ছে। এখন কথা হচ্ছে যে তার আশপাশে যে মানুষগুলো, তারা ভয়ে কথা বলে না কেন? আপনি দেখেছেন 2-1 মানুষ যখন কথা বলতো, তাদেরকে কিন্তু তিনি ফায়ার করেছেন, তাদেরকে মানে সরিয়ে দিয়েছেন। তো এই জন্য মানুষের তো নিজের মান সম্মান, ইজ্জতও বাঁচাতে হবে। উনি আবার যদি কাউকে সরায় দেন, তারপরে কিন্তু উনি ওনার নামে আবার বদনামও রটায় দেন। কারণ প্রেসিডেন্টের তো মিডিয়া আছে, উনি তো আবার মিডিয়া ব্যবসাও করেন। আপনি ইদানিং দেখেছেন হয়তো যে তিনি একটা মিডিয়া ব্যবসা ওপেন করেছেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য ওপেন করা, ব্যবসা বাণিজ্যের শেয়ার হোল্ড করা, এটা কিন্তু আমেরিকার ইতিহাসে কখন ছিল না। উনি সেটাও করছেন। তার ফ্যামিলি, যে ফ্যামিলিটা মনে করেন যে, আমি জানি এগুলো হয়তো ভবিষ্যতে ইনভেস্টিগেট হবে, যে তার শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট নিয়ে যে কথাবার্তা এবং এর মধ্যে দিয়ে তার যে ফ্যামিলি মেম্বারদের
টাকা অর্থবিত্ত দিন দিন যেভাবে করে বাড়ছে, আমরা কিন্তু এটাও খেয়াল করেছি। এখন কথা হচ্ছে যে এই দেশটাকে বাঁচাতে হলে এখন রিপাবলিকানদেরকে ওয়েক আপ করতে হবে, রিপাবলিকানদেরকে এখন দাঁড়াতে হবে, কথা বলতে হবে, তাদের এখন রিস্ক নিতে হবে, কারণ রিপাবলিকানদের দেয়ালে পিঠ থেকে গেছে। সামনের মিড টার্ম ইলেকশন আপনি দেখেছেন যে ইদানিংকার যে ইলেকশন গুলো হলো, প্রাইমারি ইলেকশন গুলো, যেটা আমরা মিশিগানে দেখলাম, যেটা আমরা নিউ ইয়র্কে দেখেছি আমাদের মেয়র ইলেকশনে, আবার আমরা দেখেন আপনি যে আলাস্কা বহুদিন ধরে ছিল রিপাবলিকানদের, সেখানে একজন ডেমোক্র্যাট পার্টি সিনেটর প্রার্থী, তিনি কিন্তু 49-43 এগিয়ে গিয়েছেন তার লোকাল রিপাবলিকান প্রার্থীর চেয়ে। এবং আপনি অন্যান্য যে ইলেকশন প্রাইমারি গুলো হচ্ছে, সেখান থেকে আমরা এই সিগন্যালটাই পাচ্ছি যে এখন রিপাবলিকানদের উপরে মানুষের আস্থা হারাচ্ছে, এবং রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান সিনেটররা তারা এখন কেউ কেউ এখন মুখ খুলছেন, মুখ আরো সামনে খুলবেন, কারণ তাদের বলার সময় হয়েছে। কারণ এট দ্য এন্ড অফ দি ডে আপনাকে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনি যখন ভোট চাইতে যাবেন, জনগণ কিন্তু আপনাকে টাউন হল মিটিং এ প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, তারা কিন্তু জিজ্ঞেস করবে, যখন ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল তখন তোমার অবস্থান কি ছিল, তুমি কেন তখন কথা বলনি, তোমার অবস্থান তো আমরা দেখিনি। এটার উত্তর আপনি কি দিবেন? ভোট তো আপনাকে, এই দেশে ভোট তো জনগণ আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে জনগণ আপনাকে ট্রাস্ট করবে, দিতে না পারলে আপনাকে ট্রাস্ট করবে না। এই কারণে রিপাবলিকানদের এখন সময় এসেছে, তারা মুখ খোলা শুরু করেছে, সামনের দিনে আরো করবে, এবং সামনে নভেম্বর ইলেকশনে রিপাবলিকানদের একটা ভরাডুবি হবে, এটাই আমাদের আপাতত প্রেডিকশন। দেখা যাক সময় কি বলে। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, রিপাবলিকানদের ভরাডুবি হবে অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছিলেন, কিন্তু গণমাধ্যমগুলো, ইভেন যে আব্দুল আল সায়েদের বিষয়ে আমরা অনেক বেশি আশাবাদী, তাকেও কিন্তু অনেকটা মনে করছে যে সেখানে রিপাবলিকান প্রার্থী তাচ্ছে, তিনি ডেমোক্রেটদের মধ্যে জিতেছেন, কিন্তু রিপাবলিকান প্রার্থী হয়তো তার চেয়ে জনপ্রিয় হয়ে উঠতে পারেন। এছাড়া মেইন টেক্সাসে আমরা যদি বলি যে সেনেটর সুশান কলিন্স কিংবা অ্যাটর্নি জেনারেল সেখানে কেন প্যাক্সটন থেকে শুরু করে অনেকের কথা বলছেন যে যাদের কারণে সেনেটে ডেমোক্রেটদের মেজরিটিটা একেবারে একটা শঙ্কার মধ্যে পড়ে যেতে পারে। আপনার কাছে কি মনে হয় যে সেনেটে ডেমোক্রেট প্রার্থীরা 4টা অন্তত যদি পেতে হয়, তাহলে সেরকম যোগ্য প্রার্থী দাঁড়াচ্ছে? সো আমরা যদি দেখি যে 2024 ডেমোক্রেটদের জন্য স্পেশালি সেনেটে ইট ওয়াজ এ ব্যাড ইয়ার, যে আমরা যদি দেখি যে 2022 সেনেটে ইট ওয়াজ 50-50, এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ওয়াজ ব্রেকিং দ্য টাই। সো সেখানে ডেমোক্রেটরা 2024 এর নির্বাচনে 3টি সিট তারা লুজ করেছিলেন, এবং 3টির মধ্যে একটি ছিল মন্টানা, যেখানে ডোনাল্ড ট্রাম্প, মানে ইটস অলওয়েজ এ রেড স্টেট, সো রেড স্টেটে একটা সময় রেড স্টেট গুলোর থেকেও কিছু কিছু ডেমোক্রেট নির্বাচিত হতেন, এবং মন্টানা ওয়াজ ওয়ান অফ দেম, ওয়েস্ট ভার্জিনিয়া ওয়াজ ওয়ান অফ দেম। সো ওয়েস্ট ভার্জিনিয়াতেও যে দীর্ঘদিন ধরে যিনি সেনেটর ছিলেন তিনি রিটায়ার করেছেন, এবং তারপরে সবচেয়ে দুর্ভাগ্যজনক ছিল হলো পেনসিলভেনিয়াতে হেরে গিয়েছিলেন ডেমোক্রেট ক্যান্ডিডেট। সো এই কারণে এই 3টা আসনে হেরে যাওয়ার কারণে সো বেসিক্যালি 53-47 হয়ে গিয়েছে। এইবার ডেমোক্রেটদের 4টা সিট ফ্লিপ করতে হবে টু গেট ব্যাক টু 51, কারণ 50-50 যদি হয় তখন জেডি ভ্যান্স উইল ব্রেক দ্য টাই। এবং এই 50টার মানে যেই সিটগুলা হচ্ছে, যেই আসনগুলোতে নির্বাচন হচ্ছে, এখানে ডেমোক্রেটদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় সিটটা হলো আমাদের নর্থ ক্যারোলাইনার। এখানের যিনি সেনেটর টম টিলিস, তিনি রিটায়ার করেছেন। যে কোনো জায়গায় যদি কোনো ওপেন সিট হয় তখন সেটাতে জয়লাভ করাটা ইজি, একজন ইনকামবেন্টকে হারানো কিন্তু খুব কঠিন। এবং রয় কুপারের বৈশিষ্ট্য হলো যে তিনি খুবই জনপ্রিয় একজন গভর্নর ছিলেন, তিনি তার 2টা টার্ম গভর্নরশিপ শেষ করেছেন, এবং তিনি আমেরিকার 50টা স্টেটের মধ্যে যেই কয়টা স্টেটে মানে 2টা টার্মেই পুরাটুকু সময় তিনি ব্যালেন্স বাজেট দিয়েছেন, সারপ্লাস বাজেট দিয়েছেন। সো তিনি খুবই জনপ্রিয়, মানে রিগার্ডলেস তিনি, এবং তিনি 14 পয়েন্টে, পোল বলছে তিনি 14 পয়েন্টে এগিয়ে আছেন, 14 পয়েন্টে এবং মানে এটা ইটস শিওর শট এই সিটটাতে হারার। এবং মানে রয় কুপারের আরো একটা ছোট্ট বৈশিষ্ট্য হলো যে তিনি স্টুডেন্ট লাইফ থেকে, স্টুডেন্ট গভর্নমেন্ট ইলেকশনও যখন করেছেন, তিনি তার লাইফে কোনো ইলেকশনে হারেননি। ওকে। এবং তিনি যখন প্রথম টার্ম গভর্নর ইলেক্টেড হয়েছেন, খুব ইন্টারেস্টিং বিষয় যে ইনিশিয়াল কাউন্টিং কিন্তু তিনি জেতেননি, পরে যখন আবার পোস্টাল ব্যালট আরো যখন কাউন্টিং কন্টিনিউ হলো, দেন হি অ্যাকচুয়ালি ওয়াজ ডিক্লেয়ারেড। খুব অল্প ব্যবধানে তিনি প্রথম টার্মে জিতেছিলেন, দ্বিতীয় টার্মে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি অলমোস্ট। সো হি ইজ এ শিওর শট। দ্বিতীয় যেই সিটটি ডেমোক্রেটরা পিক আপ করার ব্যাপারে খুবই আশাবাদী, সেটা হলো যে আপনার আপনার কি বলা যায় যে শেলডন ব্রাউন, ওহাইওর শেলডন ব্রাউন,
তিনি দীর্ঘদিনের সেনেটর ছিলেন, কিন্তু গতবার তিনি ইলেকশনে হেরে গিয়েছেন, কারণ আপনার ওহায়োতে একটা খুব ওয়েভ ছিল। সো এবছর তার জন্য একটা নতুন সুযোগ আছে যে জেডি ভ্যান্সের যে সিটটা, সেই সিটটাতে গভর্নরের অ্যাপয়েন্টেড একজন সেনেটর ছিলেন, হি ইজ সিকিং রি ইলেকশন। সো ওখানে শেলডন ব্রাউনের এটা পিক আপ করার খুব সম্ভাবনা আছে। আরেকটা যেটা খুব মানে একেবারে আরেকটা শিওর শট ছিল, সুজান কলিন্স বয়স হয়ে গিয়েছে অনেক, দীর্ঘদিন তিনি মেইনের সেনেটর ছিলেন। সেখানে গ্র্যাম প্ল্যাটনার, আমি নিজেও মেইনে গিয়েছি, গ্র্যাম প্ল্যাটনারের সাথে 2বার দেখা করেছি। ইট ওয়াজ এ মুভমেন্ট। আপনি যদি মেইনে যেতেন, যে একেবারে মানে অলমোস্ট 70% মতো ভোট পেয়ে গ্র্যাম প্ল্যাটনারের জয়লাভ করার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আপনার ডিপ স্টেট বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, জায়নিস্ট এপ্যাক বলেন, সবাই মিলে এমনভাবে তার বিরুদ্ধে অ্যাটাক করলো যে একেবারে শেষ মুহূর্তে তার একজন প্রাক্তন গার্লফ্রেন্ডের একটা অভিযোগের ভিত্তিতে ডেমোক্রেটিক পার্টি তাকে বাধ্য করেছে রিজাইন করতে। কিন্তু তার পরবর্তীতে যে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে তাকেও গ্র্যাম প্ল্যাটনার হেল্প করছেন, ট্রয় জ্যাকসন, তিনিও কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সো এই তিনটা মোটামুটি সম্ভাবনা। আলাস্কাতে খুব মজার একটা ঘটনা ঘটছে, যেটা মানে ইউ ক্যান নট মেক দিস থিংস আপ, মানে এটা একটা ক্লাসিক কমেডি। এখন বর্তমান আলাস্কার যে সেনেটর ড্যান সোলেভান, তাকে যিনি চ্যালেঞ্জ করছেন, আজকে প্রাইমারি 8টার সময় হয়তো রেজাল্ট আসার সম্ভাবনা, ওনার নামও ড্যান সোলেভান, দুজনই ডোনাল্ড ট্রাম্প মানে টুইট করে বলছেন যে বি কেয়ারফুল অফ দ্য ইম্পারসনেটর। এখন মানে দুইজনেরই ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেম, দুজনই মানে প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সো এটা একজন সাধারণ ভোটারের জন্য খুব ডিফিকাল্ট, কারণ প্রাইমারিতে তো আর মার্কা থাকে না, নাম থাকে, ন্যাশনাল ইলেকশনে মার্কা থাকে, প্রাইমারিতে তো সবাই একই মার্কার। সো ইট উইল বি ইন্টারেস্টিং টু সি হোয়াট হ্যাপেন্স। কিন্তু সেখানে সেই ড্যান সোলেভান খুবই অজনপ্রিয় একজন সেনেটর, তাকে চ্যালেঞ্জ করছেন ডেমোক্রেটিক, ওনার নাম পেলোটা, তিনি সেখানে জয়লাভ করার খুবই সম্ভাবনা রয়েছে। মিশিগান অলরেডি একটা ডেমোক্রেটিক সিট ছিল, সেটাকে সেনেটর গ্যারি পিটার্স তিনি রিটায়ার করেছেন। তার এখানে সো মিশিগান নিয়ে ডেমোক্রেটরা যে চিন্তিত হবে এরকম কোনো সম্ভাবনাই ছিল না। এখানে আব্দুল সাইদ, তিনি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারিতে জয়লাভ করেছেন, এবং আপনি যদি দেখেন যে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গাটা এসেছে মূলত আফ্রিকান আমেরিকান ভোটারদের কারণে। কারণ আফ্রিকান আমেরিকান যে ইস্টাবলিশমেন্ট এর সাথে একাত্মতা হয়ে প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে তারপরে জন ক্লাইবর্ন, আফ্রিকান আমেরিকানদের লিডার, তারা কিন্তু হার্লি সেভেন্সের পক্ষে একেবারে খুব দিনরাত প্রচারণা করেছেন। এই কারণেই ওয়েন কাউন্টি, যেটা ডেট্রয়েটের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত, আরব অধ্যুষিত কাউন্টি, সেই ওয়েন কাউন্টিতে কিন্তু আব্দুল সাইদ হেরেছেন, যেখানে ডিয়ারবর্ন, তারপরে হ্যামট্রামক এবং ডিয়ারবর্ন হাইট এর মতো শহর আছে, তারপরেও কিন্তু তিনি সেখানে পরাজিত হয়েছেন। কারণ ডেট্রয়েট সিটিতে আফ্রিকান আমেরিকানরা একচেটিয়া ভাবে হেইলি স্টিভেন্সকে ভোট দিয়েছে। সো এই আফ্রিকান আমেরিকান ভোট তো আর আপনি রিপাবলিকানকে হিস্টোরিক্যালি তারা দেয় না। সুতরাং যেহেতু একজন মুসলিম ক্যান্ডিডেট, এবং শুধুমাত্র মুসলিম না, তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম ক্যান্ডিডেট, যিনি নামাজ পড়েন, ইসলামিক অনুশাসনগুলো মেনে চলেন, তার স্ত্রী হিজাব করেন। সো এরকম একটা ক্যান্ডিডেটের এগেনস্টে রিপাবলিকান বেজ এবং ডোনাল্ড ট্রাম্প রেসিস্ট এবং জেনোফোবিক অ্যাটাক করবেন না, এটা তো আশা করাটা ঠিক না। সো এই প্রচারণার কারণে স্টিল আমরা দেখছি যে পলি মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত আব্দুল আল সাইদের জয়ের সম্ভাবনা অনেক বেশি। তিনি এগিয়ে আছেন। মাইক রজার্সের মতো ক্যান্ডিডেট মিশিগানের মতো জায়গা থেকে জয়লাভ করার সম্ভাবনা খুবই কম। আই উইল বি ভেরি সারপ্রাইজড হোয়াট এভার আই বিলিভড। আমি যদি আমার এই বিশ্বাসটাকে আই উইল ডাউট ইফ আব্দুল আল সাইদ হেরে যান। ঠিক এটা এই রেসটা নিউ ইয়র্ক সিটির রেসের মতো হবে। জোহরান মামদানির এগেনস্টে যেরকম ইসলামোফোবিক রেটরিক গুলা প্রাইমারিতেও ছিল, প্রাইমারির পরে মানে দ্য ডিফারেন্স বিটুইন নিউ ইয়র্ক রেস এবং মিশিগান রেস হলো, মিশিগান রেসে হেইলি স্টিভেন্স কিন্তু পরাজিত হওয়ার সাথে সাথে, এবং লেটস নট ফরগেট এই প্রাইমারিতে যেই পরিমাণ ভোট আব্দুল আল সাইদ পেয়েছেন, এটা মিশিগানের ইতিহাসে এই পরিমাণ ভোট কেউ পায়নি। অলমোস্ট প্রায় অলমোস্ট 500,000 এর মতো ভোট, এবং দুজন মিলে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভোট পেয়েছেন, যেটা রিপাবলিকানের ভোট তুলনায় কিছুই না। সো দ্য ডিফারেন্স বিটুইন নিউ ইয়র্ক সিটি রেস এবং মিশিগান রেস সেটা হলো যে এন্ড্রু কুমো কিন্তু প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ন্যাশনাল ইলেকশনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ডেমোক্রেটিক পার্টি কিন্তু ইউনাইটেড ছিল না,
নিউ ইয়র্ক সিটি, কিন্তু মিশিগানে কিন্তু ডেমোক্রেটিক পার্টি ইউনাইটেড। এই প্যাকের প্রচারণার কারণে আপনি দেখেন যে একটা রেসে $70 মিলিয়ন খরচ করার পরও এই প্যাক নামে বেনামে নিজের নামে $30 মিলিয়ন খরচ করেছে, অন্যান্য প্রক্সি থ্রোতে অন্যান্য বড় বড় কর্পোরেট ডোনাররা $70 মিলিয়ন এগেনস্টে জয়লাভ করেছে আব্দুল আল সাইদ। সো ইটস হিস্টোরিক, এটা একটা গ্রাসরুটস মুভমেন্ট। এবং এখানে আফ্রিকান আমেরিকানদেরকে হোয়াট হি নিডস টু ডু নাও ইজ টু ইউনাইট দ্য আফ্রিকান আমেরিকান কমিউনিটি। ওবামা এবং কমলা হ্যারিস তারা যদি প্রচারণা করেন, দেন দিস সিট ইজ ব্যাড। এখানে বিগেটরি কোনো কাজে আসবে না বলে আমি বিশ্বাস করি না। ইট উইল বি বেটার দেন দ্য ডিফারেন্স মার্জিন উইল বি মোর দেন হোয়াট জোহরান মামদানি ডিড। কারণ জোহরান মামদানির সাথে কিন্তু ডেমোক্রেটিক পার্টি, যেহেতু এটা ডেমোক্রেটিক স্টেট ছিল, মেয়র হলে ডেমোক্রেট থেকে হওয়ার কথা, রিপাবলিকান খুব একটা পাত্তা পায়নি। কিন্তু মিশিগানে হিসাবে রাখতে হবে যে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ না হলে রিপাবলিকানরা সেই সুযোগটা অবশ্যই নিয়ে নেবে। অনেকটুকুই আমাদের কাছে পরিষ্কার আপনার বিশ্লেষণের পর যে সেনেটে আসলে আগামীতে ডেমোক্রেটরা কতটা ভালো করতে পারে, কোন কোন জায়গায় আশঙ্কাগুলো আছে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এত পরিসংখ্যানের পরও একটা পরিসংখ্যান এই নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা হলো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রেসিডেন্সির সর্বনিম্ন জরিপে জনপ্রিয়তার জায়গায় আছেন। এটি মধ্যবর্তী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। এটাও একটা যুগোপযোগী প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসলে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে একটা প্রেসিডেন্ট তার 2 টার্মের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় এই মুহূর্তে, তার রেটিং এখন আমরা রয়টার্স এর যে ইপসো পোল সেখানে আমরা দেখলাম 33%, যেটা কিছুদিন আগেও 35% ছিল। এর মানে হচ্ছে তার রেটিং দিন দিন এখন কমছে, এবং রেটিং তার শুধু জনগণের কাছেই কমছে না, এটা কিন্তু তার রিপাবলিকান এবং মাগা যে গ্রুপ আছে তার মধ্যে কিন্তু তার জনপ্রিয়তা দিন দিন কমছে। ওভারঅল আমেরিকানদের মধ্যে ধরেন যে 1/5 অফ দি মানে 5 জনের মধ্যে 1 জন আমেরিকান বিশ্বাস করেন শুধুমাত্র যে তিনি রাইট ওয়েতে দেশকে চালাচ্ছেন। এই 5 জনের মধ্যে 4 জনই বিশ্বাস করেন যে তিনি রাইট ওয়েতে হোয়াইট হাউসে দেশকে চালাচ্ছেন না। অন্যদিকে 80% ডেমোক্র্যাটরা মনে করে যে তিনি সঠিকভাবে দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারছেন না। তো এই পোলগুলো দেখে মনে হচ্ছে যে তার রেটিং আসলে দিন দিন অনেক কমে যাচ্ছে, এবং এই কমে যাওয়ার বাস্তবতা তো আমরা বুঝি, এবং এটার ইম্প্যাক্ট তো আমরা পড়বে। এবং যেটা আমি এর আগে আলোচনায় তো বলছিলাম যে রিপাবলিকানদের শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে তাদেরকে যেই ডাইরেকশনে নিয়ে যাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট, এই ডাইরেকশন থেকে যদি প্রেসিডেন্টকে আমরা স্টপ করতে না পারি, এই 1% পার্টি রুলড পার্সোনালিটিকে যদি আমরা স্টপ করতে না পারি, তার বিশেষ করে তার দেখেন তিনি আমাদের ইয়েতেও এসেছিলেন, যে নিউ ইয়র্কে এসেছিলেন কিছুদিন আগে লং আইল্যান্ডে একজনকে এন্ডোর্স করার জন্য। সেখানে তিনি অনেক বক্তব্য দিয়েছেন, কিছু বক্তব্য অবশ্যই আমাদের কাছে খুব ভালো লাগেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে যে অজনপ্রিয়তা তার, যে যুদ্ধ তিনি থামাতে পারছেন না, 6 মাস হয়ে গেল এখনো পর্যন্ত এই যুদ্ধে কোনো চুক্তি নাই, এবং হরে হামেশাই তিনি এক এক ধরনের কথা বলেন। সকালে একটা টুইট করেন, বিকালে একটা টুইট করেন। অনেকে বলছেন তিনি সাইকোলজিক্যাল ইস্যুতে ভুগছেন, অনেকে বলছেন যে তিনি মানসিক একটা রোগী হয়ে গেছেন, অনেকে আবার বলছেন তাকে ফানি প্রেসিডেন্ট, তাকে নিয়ে আমরা ট্রল করতে দেখছি, সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে অনেক ট্রল করছে। এগুলো সবকিছু দেখে আমাদের কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, একটা প্রেসিডেন্ট যখন একটা দেশ চালাবে তার একটা ইন্টেলিজেন্ট একটা গ্রুপ থাকা দরকার, একটা কাল থাকা দরকার, একটা কোটরি গ্রুপ থাকা দরকার, যার মাধ্যমে তিনি দেশকে পরিচালনা করবেন। দেখেন আমরা যদি তার একটা এক্সাম্পলই নিই, যে মধ্যপ্রাচ্যের যেটা কারণে তার জনপ্রিয়তার এত ধস নেমেছে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে কিংবা পুটিনের সাথে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, এগুলোতে উনি যুদ্ধের সমাধান করার জন্য বা চুক্তি করার জন্য বা নিগোশিয়েট করার জন্য উনি কাদেরকে পাঠান আপনি একটু খেয়াল করেন? যেসব মানুষদের কোনো অভিজ্ঞতা নেই, যারা বিজনেস পার্সন, তাদেরকে উনি নিয়ে যান। আসলে বিজনেস দিয়ে তো আর রাষ্ট্র চলে না, পলিটিক্স চলে না, ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আর বিজনেসম্যান দিয়ে চলে না, সেটা চলে হচ্ছে ইন্টারন্যাশনালি যারা যত বেশি অভিজ্ঞ এসব ডিল এবং এসব প্যাক তৈরি করতে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে এখানে ইনভলভ করতে হবে। এখানে ইনভলভ করতে হবে ইউরোপকে, কারণ ইউরোপই হচ্ছে একমাত্র মনে করেন গণতন্ত্র এবং মানে ডেমোক্রেসির একটা সূতিকাগার বা একটা তীর্থস্থান। তো সেই ইউরোপকে আমরা কখনো ইনভলভ করি না, আমরা জাতিসংঘকে ইনভলভ করি না, আন্তর্জাতিক প্লেয়ার যারা আছে চায়না রাশিয়ার মতো দেশগুলোকে আমরা ইনভলভ করি না। সুতরাং আসলে এগুলো দিয়ে প্রমাণ হয়ে গেছে অলরেডি যে তিনি আসলে চুক্তিতেও উনি ভালো না, ইন্টারন্যাশনাল রাজনীতিতেও উনি ভালো না, ইভেন কি ঘরোয়া রাজনীতিতেও তিনি ভালো না, এবং যার ফলে তার জনপ্রিয়তা এখন তলানিতে এসে থেকেছে। এই জনপ্রিয়তা যদি এইভাবে করে যদি ধরেন আর যদি নিচে নাও নামে, এটা আমাদেরকে একটা হিউজ সিগন্যাল দিচ্ছে যে আগামী দিনগুলোতে আসলে তার অবস্থান কি হতে যাচ্ছে। হয়তো উনি কেয়ার করবেন না এগুলো, কারণ হচ্ছে যে তিনি তো আর থার্ড টার্ম ইলেক্টেড হবেন না, তার এটাই হচ্ছে লাস্ট টার্ম। হয়তো লাস্ট টার্মে উনি যা ইচ্ছা তাই করবেন, এতে জনপ্রিয়তা তার
কমুক কিংবা রিপাবলিকানরা মিড টার্ম ইলেকশনে হারুক, তাতে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু তিনি সবসময় নিজেকে মানে একদম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট মনে করেন, যদিও তিনি ইতিহাসে এখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে অযোগ্য এবং দুর্বল এবং ফানি প্রেসিডেন্ট হিসেবে আমরা তাকে মনে করি। তবে এই জনপ্রিয়তা তাকে অবশ্যই একদিন জনগণের কাঠগড়ায় দাঁড় করাবে এবং তার লেগাসিকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে। যখন তিনি হয়তো ক্ষমতায় থাকবেন না, সেদিন হয়তো উনি টের পাবেন যে তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, এটা তার লেগাসিকে আসলে কতটুকু আফল করবে। আসলে মানে আমরা যে বিশ্লেষণগুলো করছি কিংবা ধারণাগুলো করছি, এগুলো আসলে চূড়ান্তভাবে আমরা বুঝতে পারবো যে নভেম্বর 3 মিড টার্ম নির্বাচনে আসলে জনগণ আসলে কি বলছে। কারণ আমরা তো জানি যে মাত্র 1.5 বছর আগে তিনি অনেক রেকর্ড ভেঙেই প্রেসিডেন্ট হয়েছেন। 7টা সুইং স্টেটে 7টাতেই তিনি জয়ী হয়েছেন এবং একই সাথে তিনি একবার হেরে যাওয়ার পর আবার ফিরেছেন, অনেকগুলো মামলা মাথায় নিয়ে ফিরেছেন, প্রেসিডেন্ট হয়েছেন 1.5 বছর আগে। সো আসলে বোঝা যায় না আর কি যে কোন দিকে আসলে ভোটগুলো দেয়। আমরা বিশ্লেষণ করছিলাম যে কোনোভাবে হয়তো তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত জিতেও গিয়েছেন। আমরা নিঃসন্দেহে এই সময়টাতে আরো অনেক বিশ্লেষণ করব। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করছি। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের দুজনের মূল্যবান সময় মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।